আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমার জন্য মেয়ে দেখতে এসেছি। প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি সোফায়, কোনো এক প্রতিবন্ধীর মতো। এদিকে সবাই যখন এই কথা সেই কথা নিয়ে হাসাহাসিতে ব্যস্ত, আমি তখন অপেক্ষা করছিলাম ও কখন আসবে। প্রায় ৩০ মিনিট পর ও সবার সামনে এসে সালাম দিয়ে ঠিক আমার সামনাসামনি বসে। যে আমি ওর আসার জন্য অপেক্ষা করছিলাম, সেই আমি মুহূর্তের মধ্যে অস্বস্তি বোধ করছি। বিষয়টা অস্বস্তি নাও বলা যেতে পারে। কেমন যেন সমস্ত নার্ভাস আমাকে আচ্ছন্ন করে তার কাছে নিয়েছে। সবাই যখন ওকে টুকটাক কিছু প্রশ্ন করতে লাগলো, আমি তখন আর চোখে ওকে বারবার দেখছি। ওর মুখ দেখে এটা বুঝতে পারলাম সে আমাকে কিছু বলতে চায়। আপনারাও ভাবছেন তো যে আর চোখে মুখ দেখে কিভাবে বুঝলাম? কারণ আমি একজন বিজনেসম্যান। সেই ১৭ বছর বয়স থেকে বাবার সাথে মাঝে মধ্যে অফিসে যাওয়া শুরু করি। বাবা বলতো, একজন বিজনেসম্যানের চোখ জোহরের চোখ হতে হয়। সামনে বসা ব্যক্তির চোখ মুখ দেখে বুঝে নিতে হবে সেই মানুষটা কতটা সুবিধার বা অসুবিধার। যাই হোক, এদিকে ব্যাপারটা আমার ছোট মামার চোখে এড়ালো না। তিনি সেই প্রথম থেকে খেয়াল করেছে আমি কেমন জানি মেয়েটির দিকে তাকিয়ে তাকিয়ে উসখুস করছি। তাই খানিক বাদে আমার মামা কৌশলে আমাদের দুজনকে কথা বলার জন্য ব্যবস্থা করে দেয়। মেয়েটিকে বলা হয় আমাকে নিয়ে ছাদে আসতে। এরপর ছাদে এসে দুজন কিছুক্ষণ নীরবতা পালন করলাম। আমি কি বলে ওর সাথে কথা বলা শুরু করব বুঝতে পারছিলাম না। সে মাথায় ঘুমটা দিয়ে জোরোসোরো হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি ইতস্তত হয়ে ওকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সে আমার দিকে একটু তাকায়। এই তাকানোর মাঝে একটা অর্থ বোঝা যাচ্ছিল। সেটা হলো, ঢং ধরেছেন? নাম তো ঠিকই জানেন। এবার সে আস্তে করে বলে, আমার নাম ফারিয়া আক্তার তিশা। আমি বললাম, নামটা সুন্দর, ঠিক আপনার মতো। সে চুপ করে তাকিয়ে থাকে। এরপর চারিপাশটায় আবার নীরবতা ভর করে। কিন্তু এই নীরবতা আমাকে বেশিক্ষণ পর্যন্ত গ্রাস করতে পারেনি। আমি ফের ইতস্তত হয়ে বললাম, আমার নাম জিজ্ঞেস করবেন না? তিশা ইতস্তত হয়ে বলে, আমি জানি আপনার নাম মোহাম্মদ আদি চৌধুরী। ওর কথা শুনে আমি মৃদু হাসি দিলাম। এদিকে বিকেলবেলার রোদের ছায়াটা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে, আর আকাশের মেঘগুলো আমাদের মাথার উপর দিয়ে বয়ে বেড়াচ্ছে। এই ছায়া আর আকাশের মেঘের সংমিশ্রণে পরন্ত বিকেলের সৌন্দর্যের আভা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। এদিকে আমি ভাবছি ওকে আর কি বলা যায়। আবার মনে মনে ভাবছি ও যেটা বলতে চায় সেটা বলছে না কেন। দোটানা মন নিয়ে যেই আমি বলতে যাব, পাত্র হিসেবে আমাকে আপনার কেমন লেগেছে জানতে পারি? কিন্তু এই কথা বলার আগেই তিশা গম্ভীর হয়ে আমাকে বলে, আপনাকে কিছু কথা বলতে চাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বললাম, বলুন। সে আরও একটু সময় নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলে, আমি বুঝতে পারছি না আপনাকে কথাটা কিভাবে বলবো, বা আমার বলা উচিত কিনা। আসলে আমার একজনের সাথে রিলেশন আছে। ওর মুখে এমন কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। তবে বিষয়টা আমি মারাত্মকভাবে নেইনি, কারণ এই সময়টায় এসব বিষয় হার হামেশাই হয়। আমি বললাম, পরিবারকে জানাননি কেন? তিশা বলে, বলার মতো একটা পরিস্থিতি থাকতে হয়। সেই পরিস্থিতিটা আমার জন্য এখনো আসেনি। সুজন এখনো চাকরির জন্য চেষ্টা করছে। ভেবেছিলাম চাকরিটা পাওয়ার পরই বিষয়টা নিয়ে বাসায় কথা বলবো, কিন্তু তার হলো কই। আমি কিছু না বলে গম্ভীর হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তারপর পায়চারি করতে লাগলাম। তিশা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। সে মনে মনে ভাবছে আমি এমনভাবে পায়চারি করছি কেন। অনেকক্ষণ পর আমি পায়চারি বন্ধ করে বললাম, আপনাদের সম্পর্কটা কি খুব গভীর? আমার প্রশ্নের কী উত্তর দেবে বুঝতে পারছিল না সে, কিন্তু আমার এই কথার ধরনটা ঠিকই বুঝতে পেরেছিল। তারপর সে খুব স্বাভাবিকভাবেই বলে, আপনি যেমনটা ভাবছেন তেমন কোনো সম্পর্কই হয়নি। সম্পর্কটা শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ।
এই প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষটাকে মিস করার মতো। আর শত শত অনুভূতিটাই হচ্ছে আমাদের সম্পর্ক। আমি একটু মাথা চুলকিয়ে বললাম, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আপনি চাইলে আপনাকে আমি সাহায্য করতে পারি। তিশা আমার সাহায্যের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বলে, কিরকম? আমি বললাম, সুজনের সাথেই যেন আপনার বিয়েটা হয়, এই ব্যাপারে একটু হেল্প না হয় করলাম। তবে একটা শর্ত আছে, বোঝেনি তো, আমি একজন বিজনেসম্যান। ছোট বড় ডিল করতে করতে অভ্যাস আমার। তাই ধরে নিন এই শর্তটাও একটা ডিলের মতন। তিশা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, শর্ত? কিসের শর্ত? আমি বললাম, কিসের শর্ত সেটা না হয় পরে বলছি। প্রথমে আমি আপনার বাবা মায়ের কাছ থেকে সময় নেব। এই বলে আপনি আর আমি দুজনকে ভালোভাবে চেনা জানার একটু প্রয়োজন আছে। দুজনে একটু বুঝে তারপর ডিসিশন জানাবো। আর শর্ত হচ্ছে, সুজনকে আমি চাকরি দেব। তবে সুজনের চাকরি হওয়ার পরেও এই বিষয়টা বাসায় জানাবেন না। কম করে হলেও 3 মাস জানাবেন না। এই জন্য জানাবেন না কারণ মানুষ পরিবর্তনশীল। টাকা পয়সা মানুষকে পরিবর্তন করে দেয়। আমার মতে সুজনকেও বোঝার দরকার আছে। সুজনকে বোঝার পর তার পরিবর্তন আপনার কাছে যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। রাজি? এটাই হচ্ছে আমার শর্ত। সে আমার দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে। আমি বললাম, সিদ্ধান্ত নিতে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে 30 মিনিট সময় নিতে পারেন, মাত্র 30 মিনিট সময়। এই 30 মিনিট সময় কিন্তু অনেকটা সময় ভাবার জন্য। 60 সেকেন্ডে 1 মিনিট, আর 30 মিনিটে আধা ঘন্টা। বুঝতেই তো পারছেন, অনেকটা সময়। ভাবুন, ভেবেচিন্তে উত্তর দিন। এই বলে আমি রেলিং ধরে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। তিশা আমার শর্ত শুনে বেশ কিছুটা অবাক হয়। তারপর ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে খুবই কনফিডেন্সের সাথে বলে, আমার সুজন কখনো এমন হবে না। সে আমাকে যথেষ্ট ভালোবাসে। তার প্রতি, তার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে। আমি মুচকি এসে বললাম, তাই বুঝি? তাহলে আপনি আমার শর্তে রাজি আছেন? তিশা বলে, হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি আছি। আমি বললাম, ভেবে বলছেন তো? কারণ এখনও কিন্তু আপনার হাতে টাইম আছে, আরও ভাবতে পারেন চাইলে। তিশা বলে, এখানে ভাবাভাবির কি আছে? আমি জানি আমি জিতব। আমি বললাম, বিশ্বাস করা ভালো, তবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা এটাকে বোকামি ছাড়া আর কিছুই বলে না। আচ্ছা, যাই হোক, হার জিত কার হয় সেটা পরে বিবেচনা করা যাবে। তবে আপনি কিন্তু কথা দিয়েছেন, যদি শর্তে হেরে যান তাহলে কিন্তু আমাকেই বিয়ে করতে হবে। আচ্ছা, এই নিন আমার কার্ড। যখন যেটার প্রয়োজন হবে ফোন দেবেন, কোনো সংকোচ করবেন না। আর কালকে সুজনকে আমার অফিসে পাঠিয়ে দেবেন। তবে হ্যাঁ, সুজন যেন জানতে না পারে। আশা করব এই বিষয়ে আপনি সুজনকে কিছুই বলবেন না। এখন চলুন নিচে যাওয়া যাক, সবাই নিশ্চয়ই আমাদের জন্য ওয়েট করছে। ওকে কথাগুলো বলে আমি মনে মনে ভাবছি, তিশা, তুমি এতটাই বোকা? তুমি জানো না কার ফাঁদে পা দিয়েছ। আদি চৌধুরী আজ পর্যন্ত কোনোদিন হারেনি, আর হারবেও না। তবে আমি এই শর্ত না দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু এই পরন্ত বিকেলের উন্মাদ করা সৌন্দর্যের মাঝে তার শরীরের স্নিগ্ধ গন্ধটা আমার ভেতরটাকে যখন নাড়িয়ে দিল, তখন আমি আমার মাঝে ছিলাম না। যেন আমি সূর্যের উত্তাপ রোদের থেকে বাঁচার জন্য তিশা নামক ছায়ার আঁচলে আশ্রয় নিয়েছিলাম। আজ প্রথম মেয়েটিকে দেখতে এসে আমার কাছে মেয়েটিকে এত ভালো লেগে গেল। নিজের করে পাওয়ার স্বাদ জাগলো মনে। ছলে বলে কৌশলে ওকে তো আমি আমার করেই ছাড়ব। যাই হোক, কথা বলার 30 মিনিট পর পরিবারের সবাইকে বিষয়টা বললাম। আমাদের দুজনের একটু ভালোভাবে চেনা জানার প্রয়োজন আছে। দেখলাম কেউ কোনো আপত্তি করল না। তারা আমাদের কথায় সম্মতি জানায়। তার পরের দিন সুজন আমার অফিসে আসে। ছেলেটা দেখতে অমায়িক, ভালো, ভদ্র, এমনকি দেখতেও হ্যান্ডসাম। তিশার পছন্দ আছে বলতে হয়। আমি সুজনের ইন্টারভিউ নিয়ে চাকরি কনফার্ম করে দিলাম, সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলাম। বলে দিলাম কালকে থেকে যেন জয়েন করে। চাকরিটা পেয়ে সুজন মহা খুশি। সে আমার অফিস থেকে বেরিয়ে তিশাকে ফোন দেয়, চাকরি হয়ে যাওয়ার খবরটা তাকে জানায়। এটা শুনে তিশাও খুব খুশি।
সন্ধ্যার দিকে আমি অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে রাত 8টা বেজে গেল। নিজের রুমে গিয়ে হেলান দিয়ে একটা বই পড়ছিলাম। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার। কে হতে পারে এ সময়? আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে একটা মেহেলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো, আমি কি আদির সাথে কথা বলছি? আমি বললাম, জি, আমি আদি, কিন্তু আপনি কে বলছেন? তিশা বলে, আমি তিশা। আমি বললাম, ও আপনি, তা কেমন আছেন? তিশা বলে, জি ভালো, আপনি কেমন আছেন? আমি বললাম, এই তো কোনো রকম। তা হঠাৎ এত রাতে ফোন, সব কিছু ঠিক আছে তো? তিশা বলে, আসলে আমি ফোন করেছি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। আপনি আমার যে উপকারটা করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে। আমি বললাম, আরে না না, এখানে ধন্যবাদের কি আছে? আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে সাহায্য করলাম মাত্র। তিশা বলে, তবুও এটা না বলে পারছি না, আপনি একজন ভালো মনের মানুষ। আমি বললাম, জানি না কতটুকু সত্য, তবে যে যার কর্ম অনুযায়ী ফল পায়। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। তবে আমার মুখে রহস্যময় হাসি। এভাবেই বেশ কিছুদিন চলল। সুজন প্রতিদিন নিয়ম অনুযায়ী অফিসে আসে। কাজের প্রতিও খুবই মনোযোগী। সবার সাথে ভালো একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়ে গেছে। 1 মাস খুব ভালোই চলল। এরই মধ্যে সুজন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, একদিন আমি অফিসে বসে একটা ফাইল চেক করছিলাম। এমন সময় হঠাৎ মোবাইলটা বিকট শব্দ করে বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি তিশার নাম্বার ফোনের স্ক্রিনের উপর জ্বলজ্বল করছে। এটা দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি দেরি না করে তৎক্ষণাৎ ফোন রিসিভ করলাম। আমি বললাম, বলুন, কেমন আছেন? অনেক দিন পর কল করেছেন, তা হঠাৎ কি মনে করে? তিশা বলে, আমি ভালো নেই, আপনি কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। তা আপনি কেন ভালো নেই জানতে পারি? যদি আপনি বলতে চান তাহলে বলতে পারেন আমাকে। তিশা বলে, প্রথমত আমি বলি যে আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে পারেন। আমি বললাম, অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। এবার বলো, কি হয়েছে তোমার? তিশা বলে, আসলে হয়েছে কি, সুজন কেমন জানি হয়ে গেছে। আমি বললাম, যেমন? তিশা বলে, সুজন এখন আগের মতো আমার সাথে কথা বলে না। কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলে আমাকে। আগের মতো ঠিক সময় দেয় না। ফোন করলেই বলে, এখন কাজে বিজি আছি, পরে কথা বলবো, এই বলে ফোন কেটে দেয়। কিন্তু পরে আর ফোন দেয় না। রাতে ফোন করলেও বলে, আমি খুবই টায়ার্ড, ঘুমোবো। কি হচ্ছে বলুন তো আমাকে? সত্যিই কি ও খুব ব্যস্ত? আমি বললাম, না, অফিসে তো আপাতত তেমন কোনো কাজ নেই। এখন তো সন্ধ্যা 6টার দিকে অফিস ছুটি হয়ে যায়। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বরং ওকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো তোমাদের বাড়িতে। তারপর দেখো ও কি বলে। আর একটা কথা, যাই হয়ে যাক আমাকে জানাবে, কখনো ভেঙে পড়বে না। আমি আছি তোমার পাশে সব সময়, বিশ্বাস রেখো। তিশা বলে, ঠিক আছে, আমি ওকে আজকেই বলবো। আমি বললাম, বলে দেখো কি হয়। এরপর আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। ফোন রেখে মনে মনে হেসে উঠলাম। এই হাসি তাচ্ছিল্যের বা রহস্যের হাসি নয়, এই হাসি জয়ের হাসি। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম মোহাম্মদ আদি চৌধুরী। ফ্যামিলিতে মা, বাবা, বড় ভাই আর আমি আছি। বড় ভাই আবিদ বাবার বিজনেস নিজের হাতে সামলায়, আর আমি কয়েক বছর আগে নিজের বিজনেস দাঁড় করিয়েছি। মোটামুটি আমার বিজনেস ভালোই চলছে। নিজের বিবরণ বলতে গেলে আমি দেখতে উজ্জ্বল ফর্সা, সুঠাম সুদর্শন এক যুবক। এক কথায় বলতে গেলে আকর্ষণীয় দেহের গঠন ও মুখের আদল, যার তার নজর কাড়ে। আর স্বভাব চরিত্র, আমি একদম অন্য ধরনের মানুষ। খুবই খুঁতখুঁতে, ভালোর সময় অনেক ভালো, আর রেগে গেলে পুরো সাইকো। এজন্য আমাকে আমার ফ্যামিলি পর্যন্ত নুয়ে চলে, মানে আমাকে তেমন একটা কেউ ঘাটায় না। যাই হোক, এদিকে আমি প্রহর গুনতে লাগলাম, তিশা কবে আমাকে ফোন করবে। প্রায় 1 সপ্তাহ পর অবশেষে তিশার ফোন এলো, তাও আবার অনেক রাতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে।
এত রাতে ফোন, বিষয়টা কি হলো বুঝলাম না। সচরাচর এত রাতে সবাই ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তিশার ফোন আসাতে উঠে বসলাম, ততক্ষণে ফোন কেটে গেছে। এবার আমি ওকে ফোন করলাম। তিশা ফোন রিসিভ করে কান্না করছে। বুঝতে পারলাম যেটা হবার ছিল সেটা হয়ে গেছে। এইটাই তো আমি চেয়েছিলাম। আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, তিশা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তিশা কান্না করতে করতে বলে, আমি হেরে গেছি। ও আমাকে প্রত্যাখ্যান করেছে। আমি এখন কি করব? আমি বললাম, দেখো, তুমি এভাবে কান্না করো না। কান্না করলেই কি সবকিছু সমাধান হয়ে যায়? আর তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? আমি তো বলেছি তোমাকে আমি আছি, আর তুমি হেরে যেতে পারো না। নতুন করে শুরু করবে জীবন, সমস্যা কি? এখন নিজেকে শান্ত করো। এদিকে সে কান্না করেই যাচ্ছে। তাই 1 ঘন্টা ধরে অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে শান্ত করলাম। তারপর ফোন রেখে ভাবনায় পড়লাম। এখন আর দেরি করা যাবে না। এখন আমাকে মোক্ষম চালটা চালতে হবে, মানে তিশাকে বিয়ে করে নেওয়া। তাই আমি মা বাবাকে ওদের বাড়িতে পাঠিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে বললাম। এবার তিশা কোনো আপত্তি করলো না, কারণ শর্ত অনুযায়ী সে হেরে গেছে। তাই সে বাধ্য আমাকে বিয়ে করতে। আচ্ছা, আপনারা কি ভাবছেন সুজন এমনি এমনি ওকে প্রত্যাখ্যান করেছে? না, আসল মূল ঘটনা তো আমি ঘটিয়েছি। যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য। এদিকে আগামী শুক্রবার বিয়ে ঠিক হলো। সবাই মিলে আয়োজন করতে লাগলো। এরই মধ্যে আমি প্রায় তিশার সাথে ফোনে কথা বলি, ওর মন ভালো করার জন্য। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমাদের বিয়ে। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বিয়েতে কোনো সমস্যাই হয়নি। তবে আজ তিশাকে দেখে সত্যি আমি চোখ সরাতে পারিনি। এমনিতে ও খুব সুন্দর, কিন্তু বধূ সাজে ওকে আরো খুব সুন্দর লাগছিল। শুধু আমি কেন, বিয়ে বাড়ির সবাই আজ শুধু ওকে চেয়ে চেয়ে দেখেছে। বিয়ে হওয়ার পর এবার আমাদের যাওয়ার পালা। তিশা খুব কান্না করছে। নিজের মা বাবাকে ছেড়ে যাচ্ছে বলে, নাকি নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পায়নি বলে, কোনটা আমি নিজেও জানি না। বিদায়ের পর্ব শেষ করে ওকে নিয়ে গাড়িতে বসলাম। তিশা এখনো নীরবে কান্না করে যাচ্ছে।